রনি, আপনি আমাদেরকে ইতিহাসের গল্প শোনাচ্ছিলেন যে কি পরিস্থিতিতে শেখ হাসিনা ফেরত এসেছিলেন ওই সময়ে, কারণ তা না হলে ওই সময় জামাত ক্ষমতায় চলে যেতে পারতো। এই বক্তব্য কখনো আমরা আগে শুনি নাই। আচ্ছা, আমি ওই ঘটনা বলার আগে আর একটা ইন্টারেস্টিং ঘটনা বলে নিই। বলেন। ইন্টারেস্টিং ঘটনা হলো, আপনার গল্প কিন্তু বেশ ভালো লাগে। হ্যাঁ, আমাদের যে মাস্টার মাইন্ড হিসেবে যাকে পরিচয় করে দেওয়া হয়েছিল জনাব মাহফুজ, হ্যাঁ, এবং আপনি তো দেখেছেন যে তরুণ প্রজন্মে যারা এসেছেন উপদেষ্টা রূপে বা নেতা রূপে, তাদের মধ্যে নিঃসন্দেহে মাহফুজের লেখাপড়ার মান ভালো, ভালো, লেখার মানও ভালো, সাক্ষাৎকার ভালো দেয় এবং কথাও ভালো বলে, একটু ঘুমন্ত ছিল। তিনি রিসেন্টলি তাদের যে পরাজয়, ব্যর্থতা, কেন পারলেন না, এই বিষয়গুলো নিয়ে খোলামেলা একটা পডকাস্টে তিনি কথা বলেছেন। তো সেখানে বলেন যে আমরা আসলে ওল্ড হ্যাকস এই গ্রুপের পাল্লায় পড়ে গেছিলাম। এরা আমাদের সবাইকে সামনে দেখাতো আর আমাদের সঙ্গে প্রতারণা করেছে, আমরা আসলে কোনো কাজ করতে পারিনি। মানে বাংলায় বললে বুড়ো ভামদের খপ্পরে না, বুড়ো ভাম না, আমি ওটাই বলতেছি। মানে ওল্ড হ্যাক মানে তো আসলে বুড়ো ভাম না, ওল্ড হ্যাক অর্থ বুড়ো, মানে ডাইনি, মানে ডাইনি। যদি মানে বুড়ি, একটু ভদ্র থাকতে চেয়েছিলাম। বুড়ি ডাইনি, আমি দেখলাম যে বুড়ি ডাইনি। আর এটাকে যদি পুরুষ লিঙ্গ করেন তাহলে হবে শয়তানের দাদা, ইবলিসের দাদা, এইরকম শব্দ। তো এই যে শব্দগুলো আপনি ওনারা এটা পড়ে গেলেন, তো কোনো প্রতিবাদ করলেন না? না, এটা প্রতিবাদ করেনি, এটা প্রতিবাদ করেনি। তো এখন এই যে মানে একটা 17 মাসে যে শাসন, আত্মোপলব্ধি, ওল্ড হ্যাক্স, এই যে ওল্ড হ্যাক্স, আমি নিজেই ওল্ড হ্যাক্স শব্দ আমি মনে করতাম যে হয়তো যে আপনার মতো যে বুড়ো টাইপের লোক, এটা অথর্ব হতে পারে, কিন্তু এটা যে ডাইনি, বুড়ো শয়তান, এটা যে শয়তান, শুধু শয়তান না, মানে ফাদার অফ, মানে এভিল, ডেভিল, শয়তানদের গুরু, শয়তানদের পীর, এইরকম হ্যারি পটারের মতো। এখন এই যে তরুণরা, তারা এই বুড়ো শয়তানদের কপলে পড়েছেন, এই কথা তাদের লোকজন বলছে। ফলে এটা কিন্তু ইতিহাস হয়ে থাকবে। দেখেন, এই কথাটা কিন্তু এতকাল কেউ বলেনি। এই যে আজকে আমি টক শোতে বললাম, এখন দেখবেন এটা নিয়ে হ্যাক্স, এটা নিয়ে নির্ধারণ সব কথাবার্তা হবে, কে ডাইনি, কে শয়তানার দাদা, ইত্যাদি ইত্যাদি। যা হোক, এখন আপনার ওই আগের কাহিনীতে ফিরে আসি। শুনেন, 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, এটা সত্য যে আমাদের দেশে যারা মুক্তিযুদ্ধ করেছেন বিশাল সংখ্যক মানুষ এটার সঙ্গে জড়িত ছিল। আবার এও সত্য যে পাকিস্তানপন্থী শক্তিশালী এলিট বিরাট অংশ ছিল। সবাই তো তখন আওয়ামী লীগকে বা মুক্তিযুদ্ধের পক্ষকে ভোট দেয় নাই, না, রাইট, হেরে গিয়েছিল, কিন্তু দেয়নি। তো তাদের একটা বিরাট শক্তি ছিল, এখানে দুটো অংশ ছিল, এবং সেটা 30%-এর বেশি, রাইট, দুটো অংশ ছিল। অর্থাৎ নিম্ন মধ্যবিত্ত শ্রেণী যারা জামাত করতেন, আর উচ্চবিত্ত যারা, তারা মুসলিম লীগ করতেন, এই দুটো বৃহৎ শক্তি। আর একেবারে দরিদ্র শ্রেণীর রিপ্রেজেন্টেশন ছিল হলো আপনার আওয়ামী লীগ, এবং ন্যাপ ছিল আসলে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্রদের। আর উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্তদের দল ছিল মুসলিম লীগ, রাইট, এবং কিছু ইসলামপন্থী দল, যার মধ্যে জামাত ইসলাম, নিজাম ইসলাম ছিল। তো এখন হঠাৎ করে যখন মুক্তিযুদ্ধে মানে যুদ্ধটা শুরু হলো, বিজয়ী হলো, বঙ্গবন্ধুর মানে মর্মান্তিক মৃত্যু হলো, তো এই সময়টাতে যে কোনো কারণে হোক, এই যে এখন যেভাবে আওয়ামী লীগ নিধন বা এখন যেভাবে মব হয়েছে, তখন বঙ্গবন্ধুর জামানাতে কোনো জামাতের লোককে ধরে তার দাড়ি অপমান করা হয়েছে, চুল কামিয়ে দেওয়া হয়েছে, তাকে মুখে কালি মেখে দেওয়া হয়েছে, এরকম কোনো ঘটনা কিন্তু আমরা দেখিনি। কিছু কিছু রাজাকার, যেমন কাদের সিদ্দিকীরা আছে, যারা একটা দুটো প্রকাশ্যে এইভাবে বেয়নেট দিয়ে খুঁচিয়ে মেরেছে। তো কিন্তু ইন জেনারেল তখনও পর্যন্ত ইসলামপন্থী, সেটা জামাত ইসলামী হোক বা মুসলিম লীগ হোক বা মুসলিম, তাদেরকে কিন্তু সমাজে তারা পিডিপি হোক, হ্যাঁ, তারা অনেকে পালিয়েছিলেন, কিন্তু যারা সমাজে ছিলেন তারা সম্মানীয় মর্যাদা নিয়ে কিন্তু ছিলেন। কিন্তু তাদের রাগ ছিল, আওয়ামী লীগের প্রতি রাগ ছিল, বঙ্গবন্ধুর প্রতি রাগ ছিল, ক্রোধ ছিল। ফলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যেহেতু তারা মুসলিম লীগ দীর্ঘদিন পাকিস্তান চালিয়েছে, এবং পূর্ববঙ্গ চালিয়েছে, আর জামাত মুক্তিযুদ্ধের পুরো সময়টাতে তাদের যে মিলিটারি পাওয়ারটা ছিল, এবং ওই সময়টাতে এই যে গত 17 মাসে জামাত যেভাবে বাংলাদেশ চালিয়েছে, ঠিক ওই সময়টাতে কিন্তু মুক্তিযুদ্ধের 9 মাসটা বেসিক্যালি সরকার চালিয়েছে তারা। কিন্তু তাদের তো মন্ত্রিসভায় রিপ্রেজেন্টেশন ছিল ছোট, খুব অল্প ছিল। কিন্তু পাকিস্তানে যারা ছিলেন, ইয়াহিয়া খান থেকে শুরু করে, বিকজ আইয়ুব খানের ওই ক্যাবিনেটটা তো ছিল না। যখন ইয়াহিয়া খান আসলেন, যখন টিক্কা খান আসলেন, তখন একেবারে ডক্টর ইউনূসের মতো এরকম একটা, মানে যাকে বলে আবাল,
আবাল টাইপের সরকার আসলে। ইয়াহিয়া খান সারাদিন মদ খেয়ে পড়ে থাকতেন, ফলে তাদেরকে এই মুসলিম লীগ এবং ইয়াহিয়া জামাত খান তার স্মৃতি কথার মধ্যে লিখেছেন, আমি মদ্যপান করতাম হ্যাঁ। কিন্তু যত বলা হয়েছে তত করতাম না। ওইটা বলছি যে একেবারে ঠিক মানে আমরা বাংলায় যেটাকে বলি আবাল, ঠিক উনি ওই রকম লোক ছিলেন, খুব মেধাবী জেনারেল ছিলেন, ভীষণ রকম মেধাবী জেনারেল ছিলেন, কিন্তু মদাসক্ত মদাসক্ত আসক্তি ছিল। এবং বেকুব টাইপের লোক ছিলেন। তো তিনি এই বাংলাদেশের তার যারা লোকজন ছিলেন সবাই ছোটোখাটো বিষয়, অল অপারেশন থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে 2জন মন্ত্রী ছিলেন বা 3জন ছিলেন, ডাজ নট ম্যাটার, কিন্তু বুদ্ধিতে সবসময় জামাতের বুদ্ধিতে তারা চলেছেন ওই সময়টাতে। তো ওই যে জামাতের একটা যুদ্ধ, 9 মাসের একটা যুদ্ধ পরিচালনা করার যে বুদ্ধি কৌশল, এটা তো পাকিস্তান আর্মিদের সাথে জামাতের বেশি ছিল। পাকিস্তান আর্মির যুদ্ধ করতে যতটা না ছিল, রাজাকার আলবদরদের অ্যাক্টিভিটি বেশি ছিল। তো এই যে তাদের যে একটা মিলিটারি পাওয়ার, সাংগঠনিক ক্ষমতা, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, এটা 3.5 বছর রাগে ক্ষোভে খালি ফুঁসছিল, তার অর্গানাইজ হচ্ছিল বিভিন্নভাবে। তারপরে বঙ্গবন্ধুর মৃত্যু হলো, জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসেন। জিয়াউর রহমান সাহেবের ক্ষমতা মাঝখানে একটা গ্যাপ ছিল, এই যে গ্যাপের যে সময়টা, এই সময়টাও তাদের মানে তারা দখল করে নিয়েছিল। মানে যত প্রশাসন বলেন, যা কিছু বলেন, সব কিছু 16 আগস্ট থেকে একেবারে জিয়াউর রহমানের আসা পর্যন্ত পুরোটাই তাদের দখলে ছিল। এই গল্পটা আমি আপনার কাছ থেকে শুনছি, আমি মাঝখানে যাব না, হয়তো দ্বিমত আছে না, রাইট, হ্যাঁ, এটা ওখানে যেটা হলো কি, তারপরে জিয়াউর রহমান সাহেব ক্ষমতা আসলেন তো একটা প্রয়োজনে, কারণ হ্যাঁ, এখন দেশ পরিচালনা করা আসলে এখন খুব জিয়াউর কঠিন রহমান হয়ে গেছে। জিয়াউর রহমান সাহেব যখন এসে দেখলেন, তখন এসে দেখলেন যে পুরো দেশটা ইসলামাইজেশন হয়ে গেছে। তো উনি প্রথমে বিভিন্নভাবে চেষ্টা করলেন। আমার মনে আছে জাতীয় পোশাক চালু করার চেষ্টা হয়েছিল, যেটার মধ্যে মোশতাক সাহেবের টুপি ছিল। ওটা ছিল আপনার এই যে সরোয়ার্দী উদ্যানে বিমান বাহিনীর প্রধান ছিলেন মিস্টার তোয়াব, তিনি এসে যে ওনাকে বিদেশ থেকে উড়িয়ে আনা হয়েছিল, উনি কিন্তু আসলে জার্মান, ওটাই বলতেছি। তো এরকম অনেকগুলো অতি ওনার ওয়াইফ জার্মান ছিল, যাক উনি এবং ওনার এটা করার কথা না, উনি একটা ইসলামী জলসায় চলে গিয়েছিলেন। রাইট। তো এরকম অনেক অস্বাভাবিক ঘটনা ওই সময়টাতে ঘটেছে। তো ঘটার পরে পুরো রাজনীতির যে অঙ্গন, এখানে জামাতের প্রভাব, ইসলামপন্থীদের প্রভাব, নিজাম ইসলামীদের প্রভাব, তারপরে মুসলিম লীগের প্রভাব এত বেশি হচ্ছিল যে জিয়াউর রহমান সাহেব তার মিলিটারি পাওয়ার দিয়ে, পুলিশ পাওয়ার দিয়ে, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার দিয়ে, বা ওই যে মুশফিকুর রহমান যাদু মিয়াকে দিয়ে, কে এম ওবায়দুর রহমানকে দিয়ে, তারপরে আওয়ামী লীগ থেকে যাদের নিয়েছেন, মিজানুর রহমান থেকে শুরু করে ওই যাকে বলে ওই মওদুদ আহমেদ পারছিলেন না। তখন উনি বলতে গেলে আওয়ামী লীগ তখন তো ব্যান্ড, আওয়ামী লীগকে তিনি রিভাইভ করলেন। আওয়ামী লীগ ইলেকশন করেছিল আব্দুল মালিক ওকিলের নেতৃত্বে, ওইটা তো পরে, এবং 40টার কিছু বেশি সিট। হ্যাঁ, ওটা তো পরে, কিন্তু তার আগে রিভাইভটা তো তাকে করতে। আমরা এই পর্যন্ত আপনার কাছে ইতিহাসটা শুনলাম, আজকে আপনি ইতিহাসের কথা বলবেন, আর আমরা এম এ আজিজ আপনার কাছে যাব। আপনি নাকি অনুষ্ঠানের আগে বলেছিলেন একটু যে আপনি বেশি কথা বলবেন না, তাই আমি আপনাকে অল্প অল্প কথা বলতে দিচ্ছি। আপনার আজকে অনেক ঠান্ডা লেগেছে। আমরা যে আলোচনাটার মধ্যে ছিলাম, আপনি তো তখনই সাংবাদিক। তখন আমি তখন ইউনিভার্সিটি পড়ি, মুক্তিযুদ্ধ শেষ করেছি স্বাধীনতার পর, কিন্তু পেশায় যোগ দিয়েছেন কবে? পেশায় যাচ্ছি 78-এ। তার মানে আপনি তো তখনই সাংবাদিক, 79-80 সালেই তো আপনি সাংবাদিক। তো আপনি কি আসলে এই ঘটনাটা দেখেছেন তখন? না, আমার কিন্তু এইভাবে যেভাবে রনি ভাই ব্যাখ্যা দিচ্ছেন, আমাকে জামাত ততক্ষণে এত শক্তিশালী মনে হয় নাই। তখন মূল প্লেয়ার আওয়ামী লীগই ছিল। আওয়ামী লীগের যখন কনফারেন্স করে, তখন অনেকগুলো ভাগ হয়ে গেল। এর আগে মহিউদ্দিন সাহেব এবং রাজ্জাক সাহেব ভাগ হয়ে গেল বাকশাল নাম করে। হ্যাঁ, তখন এই আওয়ামী লীগকে এক করে রাখার জন্যে এবং আপনার শেখ হাসিনাকে আনার সুযোগ দিল জিয়াউর রহমান। কিন্তু কেন উনি এক করতে দিলেন? উনি তো চাইলে ভেঙে দিতে পারতেন। না, কারণ হচ্ছে অন্য শক্তি, মুসলিম লীগ বলেন, নিজামে ইসলাম বলেন, একমাত্র জামাত ছাড়া। এখানে রনিবার কিছু কথার অর্থ আছে যে এগুলো কিন্তু সব ন্যাপ বামপন্থী, এরা কিন্তু বিএনপিতে জিয়াউর রহমানের দলে যোগ দিয়েছে, তারা কিন্তু ওই দলে থাকে নাই, কিন্তু জামাত ইসলামের কেউ কিন্তু যোগ দেয় নাই। হ্যাঁ, তো তাহলে তো ওনার কথাটা কাছাকাছি যায়, কাছাকাছি মানে মূল বিরোধী হয়ে গিয়েছিল আজকের মতোই। এই জন্য আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগকে মূলত তখন বাকশাল হওয়ার পরে, যে তখন কিন্তু আওয়ামী লীগের প্রতি একটা দেশের জনগণের একটা হেট্রেড ছিল, তাকে প্রতিপক্ষ বানিয়ে অন্যদেরকে জিয়াউর রহমান কিন্তু অর্গানাইজ করার চেষ্টা করেছে। জামাত আলাদাভাবে, জামাত আসে নাই, কিন্তু জামাতকে আলাদাভাবে হয়তো উনি আড়ালে পৃষ্ঠপোষক, কিন্তু তাকে
অ্যাক্টিভ দেখা যায় না, উনি কিন্তু পৃষ্ঠপোষকতার কথা বলেন না, উনি বলেছেন যে তাদেরকে মোকাবেলা করতে হবে, এই জন্যই তিনি ওই সময় এটা আওয়ামী লীগকে ওনার এক হওয়ার একটা পরিস্থিতি তিনি করে দিয়েছিলেন। মূলত আওয়ামী লীগকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করার জন্য শেখ হাসিনাকে এনে আওয়ামী লীগকে তারপর জহুরাতা যুদ্ধে, তার মানে উনি উগ্র ডানপন্থী ধর্মাশ্রয়ী দলগুলিকে প্রতিপক্ষ করতে চান নাই। চান নাই। হয়তো তার ভিতরে রিডিং থাকতে পারে যে এই যে জামাত আলাদাভাবে আছে, তখনও হয়তো তার কাছে আছে, এখন যেমন গুপ্ত আছে তখন হয়তো গুপ্ত ছিল। আর রনিবার কথা ঠিক আছে, তখন তো যুদ্ধের সময় তো একানকে পলিটিক্যাল ডিসিশন নিয়ে, পার্টির সিদ্ধান্ত নিয়ে, প্রাদেশিক সরকারের ভিতরে ছিল সিদ্ধান্ত নিয়ে কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে পাকিস্তানি তার মানে উনি সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধী কোন দলের সঙ্গে প্রধান বিরোধী দল হিসেবে ডিল করতে চান নাই। তাহলে কাছাকাছি এসেছে আপনার এবং গোলাম মোল্লা রনির কথা। সেই জন্য তিনি বলছিলেন যে ওরকম একটা পরিস্থিতি এখন আবার তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আমরা তাহলে আবার গোলাম মোল্লা রনির কাছে আসবো নাকি আপনি আরেকটু বলবেন? না, এখন এই আলোচনাটা অনেক লম্বা হয়ে যাবে। আমরা এখন যেটা হয়েছে, এখন যে পর্যায়ে আসছে, এটা আমি তো আগেও বলি যে এখন বিএনপির ভিতরে স্বয়ং মিনিমাম 20% গুপ্ত জামাত আছে। এটা আপনারা দুজনেই একমত? হ্যাঁ, আপনি দেখেন এটাও কি একটা চ্যালেঞ্জ? এবারে যে নির্বাচন হয়েছে এটা আত্মঘাতী। এতে 20% বিএনপির ভোট গেছে জামাতের পক্ষে। নাহলে জামাত এত ভোট পায় কোত্থেকে? জামাতের এত ভোট আসে কোত্থেকে? আমরা সমাজে যাদেরকে জাতীয়তাবাদী দলের সমর্থক ভাবি তারা সবাই জাতীয়তাবাদী না। এই জন্য আমি বলবো তারেক রহমানের এটাও একটা চ্যালেঞ্জ যে দলকে জাতীয়তাবাদী এবং মধ্যপন্থী ক্লিন করা, অর্থাৎ স্ক্রিন আউট করা। যে পিওর জামাত ইসলামের ভিতরে তো বিএনপির লোক নাই, জামাত ইসলামের ভিতরে তো আওয়ামী লীগ নাই, কিন্তু জামাতের লোক আওয়ামী লীগে পাইবেন, ধন্যবাদ, জামাতের লোক বিএনপিতে পাইবেন। ধন্যবাদ। তার মানে আপনি বলতে চান যে সকল আওয়ামী লীগ না, সকল বিএনপি না, সবখানেই জামাত ইসলাম আছে, সকল জামাত সকল জামাতে জামাত। আচ্ছা, আমরা একটা নতুন সূত্র আবিষ্কার করেছি যে সকল আওয়ামী লীগ না, সকল বিএনপি না, কোন দলই সকল না, শুধু তারা বলেছেন যে জামাত ইসলাম হচ্ছেন সকলেই জামাত ইসলাম। ইতিহাসের একটা জায়গায় এসেছি যেখানে আপনি বলছেন যে ওই সময় জামাতে ইসলামের উত্থানকে ঠেকিয়ে রাখা এবং পাশাপাশি একটি মুক্তিযুদ্ধ বিরোধী দলকে বিরোধী দল না বানানোর একটা ইচ্ছা থেকেই সেই সময় প্রেসিডেন্ট জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্গঠিত হওয়ার সুযোগ দিয়েছিলেন। এমনকি তাদের যে ভঙ্গুর আওয়ামী লীগ দুই ভাগে ভাগ হয়ে গেছে সেটিকেও এক জায়গায় আনার একটা সুযোগ তৈরি করে দিয়েছিলেন। আমি কথাটা ঠিক ওইভাবে বলিনি, মানে এটা হলো আপনার কথা, আমার না, আজিজ ভাই বলেছে। আজিজ বলেছে ওখানে যে পরিস্থিতিটা হলো যে জামাতকে আসলে জিয়াউর রহমান সাহেব রিভাইভ করেছিলেন, কাছে টেনে নিয়েছিলেন, কিন্তু জামাত যে আইডিওলজিগুলো বা যে চিন্তা চেতনা, ধ্যান ধারণা, যে ড্রেস কোড বা যে কাজগুলো করতে চাচ্ছিল ওইগুলো অ্যাভেল করা, ওন করা, এটা জিয়াউর রহমান সাহেবের পক্ষে ওই মুহূর্তে সম্ভব ছিল না। কেন তখনও পর্যন্ত মুক্তিযুদ্ধের একটা দগদগে দাগ বাংলাদেশের আনাচে কানাচে ছিল এবং অসংখ্য মুক্তিযোদ্ধা সোলজার তখনও সেনাবাহিনীতে ছিল। তো এটা নিয়ে প্রচণ্ড রকম সমস্যা হচ্ছিল। তার সঙ্গে সঙ্গে জাসদ ছিল, কর্নেল তাহেরের মানে তার ফাঁসি হওয়ার পরও একটা শক্তিশালী সাপোর্টার সেনাবাহিনীতে ছিল। ফলে তার পক্ষে ওটা মানে জামাতকে নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না, মোকাবেলাও করা সম্ভব ছিল না। তো এই জন্য তাকে পলিটিক্যালি তিনি প্রথমে চেষ্টা করলেন যে ওই সময়টাতে কিন্তু মৌলানা মান্নান সাহেবের অভ্যুদয় ঘটে এবং হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট জমিয়তুল মুদাররিসিন করতেন, কিন্তু সেইখান থেকে ইরাকের সঙ্গে তার অনেক সম্পর্ক এটা এরশাদের আমলে। কিন্তু তাকে জিয়াউর রহমান সাহেব প্রথম তাকে ফিল্ডে নিয়ে আসলেন মূলত এন্টি জামাত অ্যাক্টিভিটিস করার জন্য। তো তিনিও মুক্তিযুদ্ধে তার বিতর্কিত ভূমিকা ছিল, বাহাউদ্দিন সাহেবের বাবার। কিন্তু আমার বাংলাদেশে আমার দেখা মতে মানে আলেম ওলামাদের মধ্যে, আরবি জানাদের মধ্যে আমি মাওলানা মান্নান সাহেবের মতো এত লেখাপড়া জানা, এত চৌকস এবং এত বুদ্ধিমান, স্মার্ট কাকে বলে, আমি এই বাংলাদেশের আপনি কোনো লোককে, আপনি মাওলানা মান্নান সাহেবের সাথে আপনি চলছেন কিনা জানি না, তার মতো এত মেধাবী, এত ক্যারিশম্যাটিক, সে যে আরবি বলতে পারতেন, তিনি যে ইংরেজি বলতে পারতেন, তিনি যে বাংলা বলতে পারতেন এবং যে কোনো মানুষকে এক মিনিটে তিনি যেভাবে কনভিন্স করতে পারতেন, হোক সেটা নারী। আমি অনেক ছোট, কিন্তু আমি তাকে দেখেছি একাধিকবার। হ্যাঁ, এবং যেহেতু খুবই কাছাকাছি, যেহেতু আমি ইনকিলাবে আমার ক্যারিয়ার শুরু, তো আমি তাকে বস হিসেবে দেখেছি, তো আমি তাকে বুঝতে পারি। তো এই মানুষটিকে জিয়াউর রহমান সাহেব ব্যবহার করেছেন মূলত এই জমিয়তুল মুদাসসিরিনের মাধ্যমে একটা ভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করে জামাতের বিরুদ্ধে।
তো তারপরেও কিন্তু যেহেতু ওটা 100% পলিটিক্যাল ছিল না, মান্নান সাহেব তাকে যথেষ্ট মানে রিলিফ দিয়েছেন জিয়াউর রহমান সাহেবকে। এরপরে আওয়ামী লীগের ব্যাপার আসলো। এখন ওই পার্টটা রাখি, এখন বর্তমান পার্ট নিয়ে আলাপ করি যে এখন কি হতে পারে। এখন তারেক রহমান সাহেবের যে কতগুলো প্রবলেম, ফার্স্ট প্রবলেম হলো তার অফিসের মধ্যে 3টি গ্রুপ আছে। আপনি সেটা জানেন? তাহলে উনিও তো জানেন। হ্যাঁ, উনি অবশ্যই জানেন, আমার চেয়ে ভালো জানেন, কিন্তু আমরা বাইরে থেকে দেখি। প্রথম এই মুহূর্তে যে গ্রুপটি, যেটা হলো তার সঙ্গে লন্ডন থেকে যারা এসছেন, একেবারে ঘরের মানুষ, আপনজন, তাদের দাপট সবচেয়ে বেশি। এরপর হলো যে এখানে বসে স্কাইপের মাধ্যমে যে ইয়াং তরুণ তুর্কিদের সঙ্গে তার বন্ধুত্ব ছিল, খুব ভালো সম্পর্ক ছিল, এই একটা গ্রুপ। আর হলো যারা সিনিয়র বেগম জিয়ার সঙ্গে যাদের রাজনীতি ছিল, এই 3টা গ্রুপ। তো এই 3টা গ্রুপ হলো প্রিলিমিনারি, তাদের মধ্যে এখন দ্বন্দ্ব সংঘাত, তারপরে শেষে পদ পদবি নিয়ে যা কিছু আসে এগুলো অনিবার্যভাবে তারেক রহমান সাহেবের জায়গায় যদি বিএনপি হতো, আওয়ামী লীগ হতো, সবার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটতো। দ্বিতীয় যে গ্রুপটি হবে, যারা পেল তারা খুব খুশি, আর যারা পেল না তার তারেক রহমান সাহেব খারাপ, এই বলে তারা বুক থাপড়াবে এবং তলে তলে জামাতকে টিপ মারবে, লাগাও লাগাও আসি তোমাদের সাথে। বড় দলের কি লাগাও, মানে গন্ডগোল লাগাও, লাগাও, হ্যাঁ গন্ডগোল লাগাও, সমালোচনা করো, এবং তারাই তথ্য প্রচার করে দেবে, আজকে এটা হয়েছে ক্যাবিনেট মিটিং, আজকে ওইটা হয়েছে, ওইটা হয়েছে, তোমরা এগুলো বলতে থাকো, আমরা তো বলতে পারি না, তোমরা বলো। এরকম একটা অবস্থার সৃষ্টি হবে, শত্রু বিভীষণ, গবের শত্রু বিভীষণ। এরপরে যেটা হচ্ছে আরেকটা গ্রুপ তৈরি হয়ে গেছে, এটা ওনার জন্য সবচেয়ে বড়, সেটা হলো হঠাৎ করে এই যে ফুল পার্টি। এই গত 17 বছরে মানে এদের কোনো দেখা সাক্ষাৎ কেউ দেখেনি, লন্ডনেও দেখা যায় নাই, বাংলাদেশেও দেখা যায় না, কিন্তু এই সময়টাতে কোথা থেকে যেন ফুলের তোড়া নিয়ে এনে এই তারেক রহমান সাহেবের মেয়ে আছেন, তার স্ত্রী আছেন, তার পার্সোনাল স্টাফ আছেন, এমনকি ওনার নিজের কাছে আসেন, ভাইয়া ভাবি ইত্যাদি ইত্যাদি, আমরাই এটা করেছি, আমরা এই সব, তাদের পোশাক ভালো, টাকা আছে, ধনী, মানে দালাল যাকে বলা হয়, মানে মধু এটা খাওয়া। তো সকল সরকারের বেলায় এই গ্রুপ থাকে, Right, অন্তত এবং- পরের 2টা গ্রুপ। আর একটা হচ্ছে কিছু পাই নাই কিছু পেয়েছে, আরেকটা হচ্ছে আপনি যেটা বলছেন, আচ্ছা, এটা তো এখন এই- আগেও ছিল, তার আগেও ছিল। কিন্তু এই গ্রুপটা তারেক রহমান সাহেবের সাথে বেশি প্রবলেম হবে এই কারণে যে যারা আসছে তাদের সঙ্গে গত 17 বছর প্র্যাকটিক্যালি তার সঙ্গে যোগাযোগ ছিল না, যেহেতু দেশের বাইরে। কিন্তু যদি উনি বাংলাদেশে থাকতেন, কিংবা এটা যদি বেগম জিয়া হতেন, কিংবা এটা যদি শেখ হাসিনা হতেন, তাহলে তিনি সবাইকে চিনে যাই, তুই যে ফুল নিয়ে আজকে আসলি, তোর তো এতকাল দেখি নেই, তোর বাপের নাম কি, বাড়ি কোথায়, এই কথাটা জিজ্ঞেস করতে পারতেন। কিন্তু তারেক রহমান সাহেব ভদ্রলোক মানুষ, তিনি এই কথাগুলো জিজ্ঞেস করতে পারবেন না। তো এরকম ইন্টারনালি যে সমস্যাগুলো আছে, তার সঙ্গে সঙ্গে যে মৌলিক রাষ্ট্রের সমস্যা, অর্থনৈতিক সমস্যা, বেকার সমস্যা, যেটা আজিজ ভাই বললেন, তারপরে আরও অনেক সমস্যা, আমলাতন্ত্রের সমস্যা, এই সমস্যার কারণে এভরিডে প্রথম 6 মাস তার জন্য একটা বিভীষিকার সময় পার হবে। আর এই সময়টিতে তিনি যদি সফল হন, তিনি যদি প্রচণ্ড সফল হন, তাহলে লোকজন তাকে মনে করবে তিনি তার বাবার মতোই মহামানব। কারণ জিয়া রহমান সাহেব কিন্তু ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে উইদিন 3 মান্থসের মধ্যে বাংলাদেশে কতগুলো র্যাডিক্যাল পরিবর্তন এসেছিল। দ্রব্যমূল্য, যোগান, সাপ্লাই, যে মালগুলো বা যে বিষয় নিত্য প্রয়োজনীয় পণ্য বঙ্গবন্ধু জমানায় পাওয়া যাচ্ছিল না, লবণের অভাব, চিনির অভাব, তো এই জিনিসগুলো কিন্তু জিয়া রহমান সাহেব ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে অ্যাভেলেবল হয়ে গেছে। তো এখন যে সমস্যাগুলো বাংলাদেশে আছে, এটা যদি তারেক রহমান সাহেব তার বাবার মতো করতে পারেন, তিনি হয়ে যাবেন মহামানব। এবং জামাতের এই জান্নাতের টিকিট, তারপর সে সততা, ন্যায়পরায়ণতা, যে কথাগুলো বলছেন, চাঁদাবাজি সাদাবাজি, এই একটা জিনিসও তার জন্য, তার মানে জনজীবনের যে দুর্ভোগ সেটা দূর করতে পারলেই তিনি জনপ্রিয় হয়ে যাবেন। জনপ্রিয় না, তিনি মহানায়ক হয়ে পড়বেন তার বাবার মতো, এবং জামাত বিপদে পড়বে। আর জামাত যখন বিপদে পড়বে তখন কি করবে, কি আমরা তো একা পারতেছি না, আসুক, মানে তখন আওয়ামী লীগের সঙ্গে তারা যোগাযোগ করবে, এবং আওয়ামী লীগ তখন আপনি বলছেন যেই বিপদে পড়ুক তারাই এই এটা হলো এক পার্ট, পতিত স্বৈরাচারকে ডেকে নিয়ে আসবে, রাইট, ডেকে নিয়ে আসবে, এতে কোনো ওয়ে নাই, এটাই রাজনীতির মানে science। এইদিকে বিপদে পড়লেও জামাত তাদেরকে নিয়ে আসার চেষ্টা করবে, আবার এইদিকে পড়লেও আবার যদি বিএনপি যদি ধরেন খুব খারাপ করছে, অর্থাৎ তারেক রহমান সাহেব পারলেন না, তিনি প্রতিদিন সরকারের মধ্যে, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অবস্থা হয়েছে, তারেক রহমান সাহেবের ঠিক ধরেন সেরকম অবস্থা হলো, সেরকম সম্ভাবনা কি আপনি আছে বলে মনে খুব করেন? বেশি আছে, খুব বেশি আছে, সফল আচ্ছা, হয়েছে। এটা কেন আপনার কাছ থেকে জানবো, কিন্তু একটা বিষয় আমি উপলব্ধি করছি যে আপনি এখনো সেই আশঙ্কা থেকে জনগণকে মুক্ত হতে বলেন নাই, যেটা হচ্ছে যে আওয়ামী লীগ ফিরে আসবে। এটা কিন্তু এনসিপিও বলেছে, এবং তারা বলেছে তাদের নিরাপত্তাজনিত কারণে তারা জামাতের সঙ্গে গিয়েছে।
আর আপনি যেটা বলছেন যে জামাত তাদেরকে ডেকে আনতে পারে, তাহলে নিরাপত্তাজনিত সমস্যা তো ওইখানেই তৈরি হবে। তখন তৈরি হবে না, তখন আবার তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যাবে, খুব বেশি বন্ধুত্ব হবে। আপনি বলছেন এনসিপির সাথে আওয়ামী লীগের বন্ধুত্ব হওয়া সম্ভব? হ্যাঁ, ডক্টর ইউনূসের সাথে হয়ে যেতে পারতো। মানে এটা আসলে রাজনীতি এমন একটা ব্যাপার, এটা প্রয়োজন সবকিছু মীমাংসা করে দেয়। আমার এখন